কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, চেতনানন্দ শাসক তার মুখে নাকে দিয়ে দেয়। তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফিরে নেয়। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু, কাল দুপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর, চট্টগ্রামে কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক, পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী, বললেন একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রা মাত্র 15% অর্জন, বাপেক্স পেট্রো বাংলার উপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 29 বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 10 ইউনিটে অচল। ডিমের দাম বাড়িয়ে 25 দিনে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। তেজগাঁও আড়তে নির্ধারিত দরে বাজারে অস্থিরতার অভিযোগ। এবং স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন, ডিবির জালে ভিয়েতনামের 2 নাগরিক, কোটি কোটি টাকা পাচার। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশিদ লিমন, যাচ্ছে তার কাছে। লিমন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে আমরা ধোঁয়াশা দেখেছি, বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। এই মুহূর্তে আমি যদি বলি যে এমপি আনার আসলেই কি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই প্রশ্নটা করা কি অবান্তর হবে? আমার বেশ কিছু কারণ আছে, কারণ তিনি যে আসলে খুন হয়েছেন তার কোনো প্রমাণ তো আপনারা এখন পর্যন্ত দেখাতে পারছেন না, এখন তো তথ্যের মধ্যে আসলে এখন পর্যন্ত এই প্রশ্নটাই আসলে এই সময় যদি আপনি করেন স্বাভাবিকভাবে অবাক হওয়ার কথা, কিন্তু আমি কিন্তু একটু অবাক হচ্ছি না, কারণ আমি ওই বিষয়টি নিয়ে যখন দেখতে গিয়েছিলাম, আমরা কিছুক্ষণ আগে সুব্রতের যে রিপোর্টটা দেখছিলাম সেখানে তিনি একটা কথা বলেছেন তার রিপোর্টের মধ্যে যে এত তারিখ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে, 12 তারিখের পর থেকে তিনি 12 তারিখের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বা 13 তারিখ থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কিন্তু আসলে কিন্তু পুরো বিষয়টা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত কিছু তার মৃত্যুর একদম সঠিক প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানেই আটকে থাকবে। আপনি যেমনটি বলছিলেন বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমরা কিন্তু আসলেই সেই প্রশ্নগুলোই কিন্তু আসলে বারবার খুব ঘুরপাক খাচ্ছে যে এই এমপি আনার হত্যার প্রমাণ কোথায়। এ পর্যন্ত আমরা আসলে যে বিষয়গুলো পেয়েছি সেগুলো কিন্তু সবই এই যে আসামি যাদের ধরা হয়েছে ঢাকায় কিংবা কলকাতায় তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এবং আলামত বলতে কেবলমাত্র কিন্তু এই যে রক্তমাখা কাপড় সেটা দিয়ে, এবং সেই রক্তমাখা কাপড় যে এই রক্ত যে তার সেই প্রমাণও কিন্তু এখন পর্যন্ত হয়নি, কারণ এটি ডিএনএ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, এটি সময় সাপেক্ষ ডিএনএ রিপোর্ট আসার পরে। কিন্তু এই যে রক্তমাখা কাপড়, অর্থাৎ কাপড়ে কারো রক্ত থাকলেই তিনি যে মৃত, সেটাও কিন্তু প্রমাণ করা অতটা সহজ নয়। সবকিছুই কিন্তু যেটি বললাম সেই প্রথম লাইনে ফিরে যেতে হবে যে আসামিদের দেয়া তথ্য সেটাই। এবং এরই মধ্যে আমরা দেখেছি মাস্টারমাইন্ড শাহিন যাকে বলা হচ্ছে, তাকে যে প্রবেশের যে সিসিটিভি ফুটেজ সঞ্জীবা গার্ডেন্সে যে প্রবেশ করেছে 30 তারিখের কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা বলছি যে ফ্ল্যাটে ঢোকার ছবি আছে, আপনি সিসিটিভি ফুটেজও দেখাচ্ছেন, কিন্তু আসলেই যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তেমন কোনো আমরা বলছি যে গোয়েন্দা সংস্থা আমাদেরকে তারা সরাসরি বলেছেন যে ট্রলি নিয়ে বের হয়েছিলেন, সেটার মধ্যে ছিল, কিন্তু সেই ট্রলিতে কি ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং এই কারণে কিন্তু আরেকটি প্রশ্ন যে কি হবে সংসদ সদস্য পদের। এখনো পর্যন্ত আমরা দেখি একজন সংসদ সদস্য মারা গেলে কিন্তু তার সংসদ সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো কিন্তু সেখানেও একটি জটিলতা, যেহেতু তিনি যে মৃত এটা কিন্তু আসলে যে প্রমাণ করার বিষয় যে প্রমাণিত সেটি কিন্তু আসলে আসামিদের দেয়া তথ্য অনুযায়ী আমরা বলছি যে তিনি মারা গেছেন, কিন্তু তিনি যদি মারা গিয়েই থাকেন লাশটা কোথায়, আসলে মরদেহটা কোথায়? এই যে লাশটা কোথায় আমাদেরকে বলা হচ্ছে টুকরো টুকরো করে লাশটি আসলে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু একটা বিভ্রান্তির বিষয় আমরা দেখছি। আসামির দাবি 80 টুকরা করা হয় মরদেহ, আসামির পক্ষ থেকে বলা হয়েছে হলুদ মেখে ট্রলি এবং পলিথিনে করে সেটা বেঁধে ফেলে দেওয়া হয়, কিন্তু যে জায়গায় কথা বলছে অর্থাৎ প্রায় 2 থেকে 3 কিলোমিটার একটি খালের যে পাশে বলা হয়েছিল যে গাড়ি থেকে ছুঁড়ে সেই খাল দিয়ে ফেলা হয়েছে, এবং সেখানে কিন্তু তিনি বিভ্রান্ত
বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন, কখনো বলছেন আমি ভুলে গেছি কোথায় ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গা কিন্তু আমরা দেখলাম গত 48 ঘন্টায় তন্ন তন্ন করে খুঁজে দেওয়া হয়েছে, ডুবুরি থেকে শুরু করে সবকিছু খালের ভিতরে। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন ডুবুরি যদি গাড়ি থেকে ফেলে তাহলে ওইটা আসলে খালে গিয়ে পড়ার মতো অত দূরে যাবে কিনা। সূত্র মিলানো হচ্ছে, ছকে ছকে সূত্র মিলানো হচ্ছে, সেটাও কিন্তু এখনো প্রমাণটা কিন্তু তত্ত্বের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সীমাবদ্ধ। এবং আমরা জানতে পেরেছি যে আনারকে কিন্তু এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং এটি কিন্তু না আসলে প্রথমবারের মতো না, এমনকি আমরা হানি ট্র্যাপের কথা শুনেছি। আজকে কিন্তু এই বিষয়গুলো নিয়েই আসলে যে ডিবি প্রধান কথা বলেছেন, ঢাকায় ডিবি প্রধান কথা বলেছেন এবং তিনিও কিন্তু বেশ নতুন কিছু তথ্য দিয়েছেন যে তাকে মারার আগে তাকে ব্ল্যাকমেল করার জন্য বেশ কিছু ছবি তোলা হয়, যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন, একে যত কোটি টাকায় পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। দুর্ভাগ্য 10 তদন্তের এক পর্যায়ে চেতনা নাশক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনা নাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানগুলোর কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে। এমপি আনার হত্যার বিষয়ে সরেজমিন তদন্তে ডিবি প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যাচ্ছে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখলাম যে হত্যার আসলে আসামিদের যে জবানবন্দি তাই সেই অনুযায়ী কিন্তু দুদেশের গোয়েন্দারা তৎপরতা চালাচ্ছে। কিন্তু আমি যদি এখন প্রশ্ন তুলি, আসলে তিনি কোন উদ্দেশ্যে আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কারণ অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে। এমনকি যে যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে এখন পর্যন্ত তিনিও কিন্তু এর মধ্যে ফোন ও বার্তায় কিন্তু অস্বীকার করেছেন কিন্তু গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার পরে। এই বিষয়টা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছেন মূলত মোটিভ কি, মোটিভটা আসলে প্রথম দিক দিয়ে এখানেও কিন্তু বলা হচ্ছিল যে তাকে ব্ল্যাকমেল করে কিছু অর্থ আদায় করে তারপরে নেওয়া হবে, কিন্তু মূলত যদি কলকাতা পুলিশে আমরা দেখেছিলাম প্রথমে স্বর্ণ চোরাচালানের একটি বিষয় নিয়ে তারা কিন্তু সামনে তুলেছিলেন, কিন্তু এরপরই তারা কিন্তু আমরা এদিকে শুনলাম ঢাকার যে 5 কোটি টাকার একটা কিলিং মিশনে এই পুরো টিমটা কাজ করছিল, সেটাও কিন্তু আমরা দেখেছি। কিন্তু আবার যখন আপনি বলছিলেন যে শাহীনের সঙ্গে যখন কথা হলো তিনি কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন, তার ভাষ্য অনুযায়ী তিনি ভাড়া নিয়েছিলেন ওই ফ্ল্যাটটি, তবে তার পরিচিত বা বন্ধুরা সেটাই থাকতেন, তিনি যেহেতু ওখানে ছিলেন না তখন সেই বিষয়টি তিনি তুলে আসছেন। কিন্তু মূলত যে মোটিভটা কিন্তু আসলে এখন পর্যন্ত, কারণ কলকাতা পুলিশ প্রথমে স্বর্ণ চোরাচালানের বিষয়টা আনলো, এই মুহূর্তে কিন্তু তারা যেটা বলছেন তাদের যে স্টেটমেন্ট যে এই মুহূর্তে তারা যে বডি আসলে দেহাবশেষ যেটার কথা বলা হচ্ছে সেটার দিকেই পুরোপুরি ফোকাস দিচ্ছে, তারা আসলে মোটিভটা নিয়ে হয়তো পরে বলবেন। এবং ঢাকার ক্ষেত্রে আসলে যেহেতু কালকে আমরা জানি যে একটা টিম যাচ্ছেন, তখন গিয়ে তারপরে হয়তো বা এখানে ঢাকা থেকে যদিও তারা আসামিদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছেন, কথা বলেছেন, কিন্তু মূল যে মোটিভটা কি সেটা কিন্তু এখনো আসলে ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। লিমন, আমরা আশা করি যে খুব দ্রুতই এই হত্যার রহস্য উন্মোচিত হবে। লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদ লিমন। এবার ঘূর্ণিঝড় রেমালের খবর জানাবো। মহা বিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝোড়ো বৃষ্টি, উত্তাল রয়েছে সাগর, স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় বইছে জোয়ার। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করছে কোস্টগার্ড। শক্তি সঞ্চয় করে মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলীয় এলাকায় বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া, কখনো গুড়ি গুড়ি আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিম্নচাপ থেকে জন্ম নেয়া রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যা থেকেই হানা দেয়। এ সময় বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দূরত্ব, বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা, ঝুঁকি বাড়ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি দাপট থাকবে পটুয়াখালী, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। এমনকি সুন্দরবনেও বিধ্বংসী রূপে আশ্রয় পড়তে পারে রেমাল।
আবহাওয়া দপ্তর বলছে বাংলাদেশে সবচেয়ে বেশি শক্তিমাত্রা প্রয়োগ করবে রেমাল। ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে পটুয়াখালীর খেপুপাড়ায় রোববার সন্ধ্যা নাগাদ তার মূলভাগ আশ্রে পড়বে। তবে রোববার সকালে অগ্রভাগ প্রাথমিকভাবে উপকূলে আঘাত হানা শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের আন্দামান দ্বীপ হয়ে শক্তি হারাবে রেমাল। ঘূর্ণিঝড়ের সময় সাগরে জোয়ার হলে জলোচ্ছ্বাস 7 থেকে 8 ফুট পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে রেমালের প্রভাবে ফুঁসে উঠেছে সাগর। দিনভর একের পর এক উত্তাল ঢেউ আছড়ে পড়ে পারে। ঢেউয়ের উচ্চতাও 4 থেকে 5 ফুট। মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে রেমালে ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রস্তুত করা হয়েছে জেলার আশ্রয় কেন্দ্রগুলো। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীতে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং ঝড়ো হাওয়া এই মুহূর্তে কুয়াকাটাতে চলছে এবং এই সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে উত্তাল রয়েছে সৈকতটি এবং আবহাওয়ার যে সতর্ক সংকেত, সেই সতর্ক সংকেত 3 নম্বর থেকে বাড়িয়ে পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকাতে। তো দুর্যোগ প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তিনি আসলে জানিয়েছেন যে আগামীকাল ভোর থেকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হবে। এ কারণে ভোর থেকে 10 নম্বর সতর্ক সংকেত জারি করা হবে বলেও তিনি জানিয়েছেন এবং উপকূলীয় এলাকার নিম্ন এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয় নেয়ার জন্য বলা হয়েছে এবং সাইক্লোন শেল্টারগুলোকে খুলে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটাতে এই মুহূর্তে সমুদ্র ফুঁসে উঠেছে, সমুদ্র উত্তাল রয়েছে। এখন ভাটার সময় যেভাবে সমুদ্রের ঢেউ প্রভাব ফেলছে সেই দৃশ্যটি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো কুয়াকাটা সহ উপকূলের পুরো এলাকায় কিন্তু এইভাবে এই মুহূর্তে উত্তাল রয়েছে সমুদ্র। আপনাদেরকে আমি একটু অবগত করি, সেটি হচ্ছে পটুয়াখালী নিম্ন এলাকা রয়েছে যেগুলো বেড়িবাঁধের বাইরে এবং যেগুলো আবহাওয়া খারাপ হলে যেই এলাকার মানুষ আতঙ্কে থাকে সেসব এলাকার মানুষদেরকে নিরাপদ আশ্রয় স্থানে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। তো কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে, সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়। এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে শক্তি সঞ্চয় করে কাল সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। রেমালের প্রভাবে 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ। আজ সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি। ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে মধ্যরাত নাগাদ। দমকা এবং ঝোড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলের 13টি সহ 18 জেলায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। রাতে সচিবালয়ে ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। জানান, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বর্তমানে 16 থেকে 17 কিলোমিটার বেগে আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটা বর্তমানে তার চারপাশে ঝড়ের গতিবেগ 60 থেকে 88 কিলোমিটার এবং এটা রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরও মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট বেগে আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঝড়ের সাথে আমাদের প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির হুকুম দিচ্ছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পাবেন বঙ্গবাজারের নতুন বিপণী বিতানে। সরকার প্রধান শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গবাজারের 4টি ব্লক নিয়ে গড়ে উঠছে 10 তলা বিশিষ্ট নগর বিপণী বিতান। ব্যবসায়ীরা এখানে 80 থেকে 120 বর্গ ফুটের দোকান পাবেন, যা আগে ছিল মাত্র 17 থেকে 22 বর্গ ফুট। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা সহ থাকবে আধুনিক পার্কিং, যা চালু হবে 2026 সালে। শুধু বঙ্গবাজারই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় একযোগে বাস্তবায়িত হচ্ছে মোট 4টি প্রকল্প। পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি নির্মিত হচ্ছে, যার মাধ্যমে নগরীর যানজট কমবে। এছাড়া ধানমন্ডি লেকে বানানো হবে রবীন্দ্র সরোবরের আদলে নজরুল সরোবর। পাশাপাশি শাহবাগে নতুন করে নির্মাণ করা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক। শনিবার সকালে নিজে বঙ্গবাজারে এসে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একটি নিম গাছের চারাও রোপণ করেন তিনি। এই আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীর হাতে ঢাকার প্রতীকী চাবি হস্তান্তর করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। পরে সেখানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। সরকার এসে ব্যবস্থা করে ঢাকাকে আধুনিকভাবে এগিয়ে নেয়ার আশা দিয়ে সরকার প্রধান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন জায়গায় নির্মিত হবে। এছাড়া নগরবাসীকেও মিতব্যয়ী হবার আহ্বান তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরো অন্যান্য জায়গায় চায়, সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব। ঢাকার চারপাশে নতুন করে পাইকারি বাজার নির্মাণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রয়োজনে আরও সহায়তা দেয়া হবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুধুমাত্র কারওয়ান বাজার বা একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে, সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে, যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থা আমরা নিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। অস্ত্র চোরাচালানের রুট হিসেবে দেশকে ব্যবহার করা বন্ধ হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিদেশি হুকুমে অশান্তি সৃষ্টির পাঁয়তারা হয়। তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। মেট্রো রেলের এমআরটি লাইন 6-এর সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হওয়ায় প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। হঠাৎ সমস্যায় স্টেশনগুলোতে মেট্রো যাত্রীদের বিকল্প ব্যবস্থায় চলাচলের অনুরোধ জানানো হয়। সন্ধ্যা 7টার কিছুটা পর মেট্রোর অপারেশন কন্ট্রোল সেন্টারের ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ চলে যায়। টেকনিক্যাল কারণে সেটির লাইন বন্ধ হয় বলে জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। ঘণ্টাখানেকের মধ্যে রিইনস্টল করে চলাচল স্বাভাবিক করা হয়। সিগন্যাল ত্রুটির কারণে নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধ রাখা হয় মেট্রোর। এ সময় প্রতিটি স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতিটি ডিমে 3 টাকা লোকসান হিসেবে গত 25 দিনে 360 কোটি টাকার ক্ষতি হয়েছে প্রান্তিক খামারিদের। আর এই সময়ে দাম বাড়িয়ে বাজার থেকে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। মানবদেহের পুষ্টি চাহিদার অন্যতম উৎস বলা হয় ডিমকে, কিন্তু এই ডিমের দাম নিয়মিত ওঠানামায় ক্রেতাদের মাঝে যেমন স্বস্তি নেই, তেমনি অস্বস্তিতে আছেন প্রান্তিক খামারিরাও। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট আর কর্পোরেট খামারিদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
খাবারের দামটা যদি আরো কমায় দেয় তাহলে আমাদের মুরগিটা সুন্দর হবে আর আমাদের লোকসান হইব না। কমিটি তারা যেই রেট দেয় এই রেটই আমাদের ডিম বেচন লাগে। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন এসএমই ফোরামের সভাপতি চাষী মামুন বলেন, ছোট শিল্পকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করছে ফরিয়া, মধ্যস্বত্বভোগী ও কর্পোরেট সেক্টর। মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে। আর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, নীরব ঘাতকের কারণে প্রান্তিক খামারিরা আজ ধ্বংসের মুখে। প্রান্তিক পর্যায়ের একটি ডিমের উৎপাদন খরচ 9.5 টাকা থেকে 10.5 টাকা। এই যৌক্তিক দামে প্রান্তিক খামারিরা ভালো থাকতে পারে না মাঝে মাঝে। এর কারণ হচ্ছে ডিম সিন্ডিকেট। সুমন হাওলাদারের দাবি, প্রান্তিক খামারিরা যাতে বিনা সুদে ঋণ পায়, এজন্য আসন্ন বাজেটে 1000 কোটি টাকার বরাদ্দ দেয়া হোক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার ভোট গ্রহণ। শনিবার দেশটির 7 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 লোকসভা আসনে ভোট দিয়েছেন প্রায় 11.5 কোটি ভোটার। এর মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে প্রায় 900 প্রার্থীর। ভোট হয়েছে দিল্লির 7 ও পশ্চিমবঙ্গের 8 আসনেও। এদিন নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও ছেলে রাহুল গান্ধী। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী লড়াইয়ে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি, দুপুরের মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর, চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। এবং বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।